প্রিয় দর্শক, আমরা প্রতিবারের মতো লাইভে চলে আসছি। আমার সঙ্গে আছেন সম্মানিত আমান উদ্দিন আমান ভাই। আমার সঙ্গে সহযোগী উপস্থাপনা করবেন এবং বিশ্লেষণ করবেন। আজকে টাইটেল হচ্ছে কালো আইন এখন জুলুম নির্যাতনের শিকার। আমি আছি শ্রুতি খান আপনাদের সঙ্গে। এই যে বাংলাদেশে জুলাইয়ের পর থেকে বা জুলাইয়ের পূর্বেও আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে দেখেছি, যেগুলো বাংলাদেশের কালো আইন বলে আমরা জানি, যেগুলো দিয়ে যে কোনো মানুষকে হয়রানি করা যায়, যে কোনো মানুষকে আইনের মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে বড় ধরনের বিপদে ফেলা যায়। এবং বর্তমানে এই আইনটি ব্যবহার করে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনতার উপরে মব ইনজাস্টিস হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে এবং তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে মিথ্যে মামলায় আত্মমরা করে জেলে পাঠানো হচ্ছে। এবং প্রশাসন সে বিষয়ে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং মানে উগ্রবাদী এবং ধর্মান্ধ ষড়যন্ত্রকারীদেরকে যেভাবে সহায়তা করছে, সেটি আমাদেরকে প্রচন্ড ভাবে অবাক করছে। এবং বর্তমান সময়ে আইনের পোশাক পরেও, মানে ন্যায়ের পোশাক পরে যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন জনগণের উপরে করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা মনে করি যে পৃথিবীর সর্বস্তরের মানুষের এই বিষয়ে প্রতিবাদ করা উচিত এবং এটি চরম পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই বিষয়ে আমাদের রিকোয়েস্ট করব আমাদেরকে স্ক্রিন শেয়ার করে বিভিন্ন তথ্য উপাত্ত শেয়ার করার জন্য। আমি আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ শ্রুতি খান, আপনি আমাকে লাইভে যুক্ত করার জন্য। তো আমার তেমন কোনো প্রিপারেশন নাই, এরপরেও আমি চেষ্টা করব আলোচনা ফলপ্রসূ করার জন্য। তো আজকের আলোচ্য বিষয় হলো কালো আইন এখন জুলুম নির্যাতনের হাতিয়ার। কালো আইন তো কালোই, হ্যাঁ, এটি কোনো সময় সাদা না। সুতরাং কালো আইনের কাছ থেকে কালো দিক বা কালো বা বিভৎস জিনিস ছাড়া আর কি আশা করা যায়, এটি হচ্ছে আমার প্রথম কথা। আচ্ছা, তো বাংলাদেশে কি আসলেই কোনো আইন আছে? কোনো আইন নাই। বাংলাদেশে আইনের শাসন নাই, আছে বাংলাদেশে আইনের অপশাসন। বাংলাদেশে একবার যারা স্লোগান দিত এই বলে যে বাংলা হবে আফগান বা আফগানিস্তান, বাংলাদেশ কি আফগানিস্তানের চেয়ে ভালো আছে? না, বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও আরো খারাপ অবস্থায় আছে। আফগানিস্তানে এখন রাস্তাঘাটে মব লিঞ্চিং হয় না, নারী নির্যাতন করা হয় না, মানুষকে পিটিয়ে হত্যা করা হয় না, কোনো কিছুই হয় না। তাদের রাষ্ট্রীয় আইন বর্বর। এই বর্বর রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তারা মানুষকে যে শাস্তি দেয় সেটি আমরা নিন্দা করে থাকি। কিন্তু বাংলাদেশের মতো আফগানিস্তানের মানুষ আইন হাতে তুলে নিয়ে মানে বর্বরতার চরম পরিচয় দিচ্ছে না। এক সময় দিত, কিন্তু এখন আর হচ্ছে না। আপনারা এটি ঘাটাঘাটি করে দেখবেন। বাংলাদেশে আমি ওই ভিডিও ফুটেজ গুলো নিয়ে আসতেছি। বাংলাদেশে শ্রুতি আগেই বলেছেন বাংলাদেশে মব লিঞ্চিং, মব জাস্টিস হচ্ছে, কালো আইনের অপপ্রয়োগ করা, মানে কালো আইনের প্রয়োগ করা হচ্ছে। তো প্রথমত আমি যেটি বলতে চাইবো সেটি হচ্ছে যে বাংলাদেশ ইজ এ ফেইল স্টেট, এটি একটি ব্যর্থ রাষ্ট্র। একজন গ্রামীণ ব্যাংকের এমডি, সে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের কিভাবে রক্ত চুষে নিতে পারে সেইটা ভালো করে জানে, সে দেশ চালানো জানে না। একজন ব্যাংকার দেশ চালাতে পারে না। সে নিজেই স্বীকার করেছে যে আমার দেশ চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমাকে বসিয়ে দেওয়া হয়েছে তাই আমি বসে গেছি। তো ভাই, তোমাকে এরোপ্লেনের সিটে পাইলট হিসাবে বসিয়ে দেওয়া হলে পরে তুমি 400-500 জন যাত্রী নিয়ে তুমি তো প্লেন উড়াতেই পারবে না। যদি উড়াতে যাও তাহলে প্লেনের কি হবে? শ্রুতি, অ্যাক্সিডেন্ট হবে। তো তোমাকে যে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ নামক প্লেনটির পাইলট হিসাবে, তুমি তো উড়াতে যাওয়ার আগেই তুমি মানে মানে অ্যাক্সিডেন্ট করে ফেলেছো। হ্যাঁ, আর এই যাত্রীগুলো মারা যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, এটি তুমি স্বীকার করেছো। আচ্ছা, আমি এই ভূমিকা বক্তব্য দেব না। বাংলাদেশে আপনারা জানেন যে সবকিছুই হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, এর ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে ইউনূসের আমলে, হিন্দুদের উপর। রিসেন্টলি হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে এবং এই নির্যাতনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়েছে।
এবং আমি মনে করে থাকি এটি ইন্টেনশনালি হচ্ছে। একটা ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে প্লে করে দেখাবো, তারপর আমি মূল আলোচনায় যাব। বাংলাদেশের হিন্দু নির্যাতনের ব্যাপারে প্রশাসনে জঙ্গিদের মদত আছে, জঙ্গি পুলিশ, জঙ্গি আর্মি, জঙ্গি প্রশাসক, এদের মদত রয়েছে, কারণ এরা হচ্ছে ধর্মান্ধ মৌলবাদী। তো একটা ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি, এটা প্লে করে শোনাই। শ্রুতি একটু দেখুন তো প্লে হচ্ছে কিনা। আচ্ছা, এটি প্লে করে শোনাচ্ছি, পুরাটা প্লে করে শোনাবো। লেটস প্লে। তো আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমার হয়েছে, কিভাবে এত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ দেশ করে। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। আচ্ছা, একটু থামলাম। আমি শ্রুতি আমাকে এলাও করেন আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। লালমনিরহাটের একজন হিন্দু নরশূদ্রকে উগ্র মোল্লারা পুলিশের হাতে তুলিয়ে দেয়। পুলিশ যে বয়ান দিয়েছে সেটি হলো যে আমি এমন মামলা দেব যেন যাবজ্জীবন, মানে সে এই মামলার কারণে মানে শাস্তি পায়, এবং তার কলিজায় লেগেছে। আচ্ছা, কোর্টে তুলে নেওয়ার আগে পুলিশ কি কাউকে মামলার রায় দিতে পারে? এই যে লালমনিরহাটের নরসুন্দর, সে কি আদতেই নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করেছে না করে নাই, এটি তো প্রমাণিত হয় নাই। এটি প্রমাণিত হবে কোর্টে। এখন কোর্টে যাওয়ার আগেই যদি পুলিশ বলে দেয় যে এটি প্রমাণিত, তার কলিজায় আঘাত লেগেছে, তাহলে তো এটি অ্যাকসেপ্টেবল না, এটি গ্রহণযোগ্য না। তাহলে বোঝা যাচ্ছে যে কোর্টে মামলার শুনানি হওয়ার আগে ভাগে দেশের জনগণ রায় দিয়ে দেয় যে কে অপরাধী কে অপরাধী না। আমার প্রশ্ন হচ্ছে, নরসুন্দর এটি নবী মুহাম্মদকে কটূক্তি করেছে, মেনে নিলাম করেছে, কিন্তু এটি করেছে কিনা এটি তো প্রমাণিত হবে কোর্টে যাওয়ার পরে। কোর্টে মানে আদালত তার বিরুদ্ধে রায় দেওয়ার পরে এটি প্রমাণিত হবে। সে ততক্ষণ পর্যন্ত অপরাধী না যতক্ষণ পর্যন্ত কোর্টে এটি প্রমাণিত হচ্ছে। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে কোর্টে নেওয়ার আগেই কোর্ট চত্বরে পাবলিক আসামিদের গায়ে হাত তুলে মারধর করে, পুলিশ বলে দেয় অমুক অপরাধী অমুক অপরাধ করেছে। তো এটি কি পুলিশের দায় দায়িত্ব? পুলিশ কি দায় দায়িত্ব যে বলে দেওয়া যে অমুক অপরাধ করেছে অমুক অপরাধ করে নাই? এই হচ্ছে বাংলাদেশ। আপনি একটা জিনিস শুধু মিস করে যাচ্ছেন, ইউনূস কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মানে কি করেছে, যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়েছিল। সেটা কি এখনো বহাল আছে কিনা জানি না, তবে দুইবার দিয়েছে। আচ্ছা, তো ইউনূস তো, আচ্ছা ওই প্রসঙ্গে আসলে তো অনেক কিছু বলতে হয়। আচ্ছা, এই যে নরসুন্দর, এই যে পুলিশ এই নরসুন্দর নবী মুহাম্মদের বিরুদ্ধে কটূক্তি করেছে, এতে তার কলিজায় আঘাত লেগেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি, আমি নরসুন্দরের ব্যাপারেও আমি আসব, আমি ব্যক্তিগতভাবে যেটি বলে থাকি সেটি হলো যে এই পুলিশ অফিসারের কি কলিজায় আঘাত লাগে না যখন এই নরসুন্দরের ধর্মের দেবদেবী ধর্ম প্রবর্তকদেরকে নিয়ে মোল্লা মৌলবীরা ওয়াজ মাহফিলে প্রকাশ্যে কটূক্তি করে, তখন কি তার কলিজায় দাগ পড়ে না? আইন তো সবার জন্য সমান হবে, ঠিক আছে? আর নরসুন্দরদেরকে বা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আমি বলবো, আপনারা যদি কোনো ধর্মের সমালোচনা করতে চান তাহলে এটি আপাতত করবেন না। কেন করবেন না? কারণ আপনারা সেফ না। আরে ভাই, আওয়ামী লীগের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা দিলে পরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে, ইউনূসের হুকুমে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে নির্যাতন করে জেল হাজতে ভরে দেয়। আর আপনি ভিন্ন ধর্মাবলম্বী হয়ে ইসলামের সমালোচনা করবেন এই ইসলামী জঙ্গিদের শাসন আমলে।
এটি তো হবে না। এটি করলে পরে আপনারা রিস্কের মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছেন। এটি করবেন কেন? আর আমি বাংলাদেশের পুলিশদেরকে একটি কথা বলবো যে হিন্দুরা ইসলামের সমালোচনা করলে আপনাদের কলিজায় ধরে, কিন্তু তাদের ধর্মের মানুষদের বা ধর্মগুরুদের কিংবা দেবদেবীদের যখন মোল্লা মৌলবীরা অহরহ ওয়াজ মাহফিলে কটূক্তি করে সমালোচনা করে, তখন কি তাদের অনুভূতিতে আঘাত হানে না? এটা তো একতরফা হয়ে গেল। শ্রুতি, আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? যদি বলেন তাহলে আমি আরেকটু সামনে যাব, তারপর আমি আলোচনা করবো। হ্যাঁ, আমি মনে করি যে এটা একটা ফাঁদ পাতা হয়েছে। তাদেরকে বলতে হয় না, নরসুন্দরের ঘটনাটা বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন এবং দর্শকরা বুঝতে পারবে যে এটা একটা ফাঁদ পাতা হয়েছে। যেমন ধরেন, একটা 16 বছরের ছেলে, সে ধর্ম সম্পর্কে কতটুকু জানে? সে নরসুন্দরের দোকানে ঢুকে চুল কাটার জন্য ঢুকার পরে সম্ভবত সে তাকে ইসলাম সম্পর্কে বুঝাচ্ছে, তার ধর্ম সম্পর্কে বুঝাচ্ছে, তার ধর্মে আসার জন্য, মানে ধর্মান্তরিত করার জন্য বিশেষ করে তাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছিল। সেই সময় কথার প্রসঙ্গে নরসুন্দর যে কোনো একটা প্রশ্ন করেছে তাকে, সে তার উত্তর জানে না, কারণ তার বয়স 16। সে সবকিছু কিভাবে জানবে? আর ওই লোকটার বয়স 80-র কাছাকাছি। সেই দৃষ্টিতে যখন সে উত্তর দিতে পারে না, তার ইগোতে লাগছে। সে এলাকার লোকজন যারা মুসল্লি, দাড়ি টুপিওয়ালা, তারা নামাজ পড়ে আর দোয়া করে যে আমরা আজকে কাকে পিটাবো, কে কি বললো, মানে তাদের ইগোতে হার্ট করলো, কোনো একটা কমপ্লেন আসলো, তারা নামাজ পড়ার পরেই নামাজের থেকেই প্রস্তুতি নেয়। অথচ আমরা জানি নামাজ হচ্ছে আত্মশুদ্ধির জায়গা, যেটাকে নিজেকে শুদ্ধ করার জন্য পড়া হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য পড়া হয়। কিন্তু আমরা দেখি যে আমাদের দেশের মুসল্লিরা নামাজ পড়তে যায় প্রিপারেশন নিয়ে, কোন নারীর উপরে আক্রমণ করবে, কোন সাধারণ জনগণের উপরে কোথায় আক্রমণ করবে, কাকে ফাঁদে ফেলবে, কাকে কি করবে, মানে মারো ধরো পিটাও, ধরো মারো পিটাও, এই ধরনের একটা প্রস্তুতি প্রিপারেশন বেশিরভাগ। এটার কারণ হচ্ছে মসজিদে নামাজের সময় তাদেরকে যে হুজুররা নামাজ পড়ে, যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামরা বিশেষ করে বিশেষভাবে তাদের ব্রেন ওয়াশ করে এবং ঘৃণা সৃষ্টি করে, এমন ধরনের বয়ান তাদেরকে শোনানো হয়, যার কারণে তারা বেহেশতের লোভে মনে করে যে এই জিনিসগুলো আমাদের ঘৃণা করা উচিত, এই জিনিসগুলোকে আমাদের আক্রমণ করা উচিত। এটা মনের ভিতরে পরিবেশ তৈরি করে, যে কারণে তারা বের হয়ে যে কোনো সময়, আপনারা দেখবেন প্রতি শুক্রবারে নামাজ থেকে বের হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এটা কিন্তু বহু বছর ধরে ঘটে আসছে। তো সেরকম একটা দৃশ্য কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের ব্রেন ওয়াশ, বেহেশতের লোক, এই দুইটা জিনিসের কারণে জনমনে এই ধরনের আতঙ্ক এবং হামলা করার মতো মানসিকতা সৃষ্টি হয়েছে। এবং এটা একটা ষড়যন্ত্র। জুলাইয়ের পরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ঘোষণা দিয়ে যে কটূক্তির ষড়যন্ত্রে এখন আমরা হিন্দু নিধন করব। এটা আমি নিজেও শেয়ার দিয়েছিলাম। আচ্ছা, আমি শ্রুতি, এই ব্যাপারে আপনি সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন। এইগুলোর উপর আমি আমার কিছু বক্তব্য আছে। এই নরসুন্দরের বয়সটা কত বলছিলেন? বয়স 16? 70-এর উপরে হবে, 80-র কাছাকাছি হবে, খুবই বয়স্ক। আপনি ওই ভিডিওটা কি দেখেছেন? দিব আমি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, অবস্থা আমার বক্তব্য হচ্ছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে গিয়েছে। পাকিস্তানে এই ধরনের ঘটনা ঘটে। যেমন একটা উদাহরণ দেই, পাকিস্তানে মন্দির আছে, হিন্দু লোকজন আছে, ঠিক আছে, না আমি ওই দিকে যাচ্ছি না, আমি পয়েন্ট গুলো নিয়ে আসি। পাকিস্তানে এই ধরনের ঘটনা ঘটে, যেমন ব্যক্তিগত গ্রাজ চরিতার্থ করার জন্য পাকিস্তানি খ্রিস্টিয়ান, মুসলমান অথবা এথিস্টদের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বলে যে সে নবী মুহাম্মদের সমালোচনা করেছে, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। যেই অভিযোগ তুলে মানুষ এটিকে যাচাই বাছাই না করে তাদেরকে গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। যেমন কয়দিন এই তো এই ইউনূসের ক্ষমতায় আসার আগে পাকিস্তানি একটি লোক একটা লোককে হত্যা করে ফেলেছিল। তার আসলে ব্যক্তিগত গ্রাজ ছিল তার সাথে। সে বলেছে সে স্বপ্নে দেখেছে সে নবী মুহাম্মদের বিরুদ্ধে সমালোচনা করেছে এবং তাকে ফিরিস্তারা এসে বলতেছেন যে তুমি তাকে জবাই করে ফেলো। বুঝছেন? যেই কাজ সেই কাজ, জনগণও তাকে সাপোর্ট করলো। তো
এই বিষয়টা বাংলাদেশে এরকম হয়ে যাচ্ছে যে পাকিস্তানে যেভাবে কোনো একটা মানুষের উপর যদি তার পাড়া প্রতিবেশী বা অন্য কেউ যদি ব্যক্তিগত জিজ্ঞাসা চরিতার্থ করতে চায়, তাহলে তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে সে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে, যেই বলবে সেই পাবলিক এসে তাকে গণপিটুনি দিবে, পুলিশের হাতে সাপোর্ট করবে। এই যে খ্রিস্টিয়ান আসিয়া বেগমের কথা মনে আছে, আসিয়ার কথা মনে আছে, তার বিরুদ্ধেও এই ধরনের একটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল। তারা মানে যিশু খ্রিস্ট ঈসা নবী সম্পর্কে মানে কটূক্তি করেছিল। তখন আসিয়া বেগম একটা কথা বলেছিল যে ঈসা নবী তো এই সেই, হ্যাঁ, কোরআনে ঈসা নবী সম্পর্কে নবী মোহাম্মদের চেয়ে বেশি বলা হয়েছে, লাভ লাভ লাভ। এইটাই তার অভিযোগ, মানে মানে ইয়ে হয়ে গেছে, মানে অপরাধ হয়ে গিয়েছে। তো নরসুন্দর সহ আরো বাংলাদেশে যারা ভিন্ন মতাবলম্বী আছে, এরা সেফ না, এইটুকুই আমি বললাম। আর বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে আরো ভয়াবহ হয়ে গিয়েছে। শ্রুতি, আপনি আর কিছু বলবেন নাকি আমি ফার্দার ভিডিও নিয়ে আসবো? হ্যাঁ, নেক্সট ভিডিও দেখান। আচ্ছা, নেক্সট ভিডিও দেখানোর আগে আমি আরেকটা প্রসঙ্গ আমি আগে থেকেই বলেছি, আমি 1 মিনিট সময় নেব, আমি বলে নেই। বাংলাদেশে 1971 এর আগে হিন্দুদের জনসংখ্যা 30 থেকে 40% ছিল। এখন হিন্দু জনসংখ্যা হিন্দুদের সংখ্যা কমতে কমতে 8%, 7%, কেউ বলে 6% হয়েছে। এখন কেউ যদি, হ্যাঁ, বাংলাদেশের কোন মুসলমান যদি বলে যে বাংলাদেশের মুসলমানরা যদি এতই খারাপ হতো, তাহলে 8% হিন্দুরা বাংলাদেশে থাকে কি করে? বিষয়টা বুঝতে পারতেছেন? যদি বলে থাকে কি করে, তখন পাল্টা উত্তর আসবে যে 40% হিন্দু থেকে 8% হিন্দু থাকার মানে হচ্ছে যে এইখানে হিন্দু নিধন করা হয়েছিল। প্রসঙ্গ আমি নিয়ে আসতেছি, দেখবেন আমি কোন দিকে নিয়ে যাই। ইসরায়েলে 18%, 20% মুসলমান আছে, খুব ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশের কয়েকটা মূর্খ চিন্তক ফেসবুকে পোস্ট দেয় যে ইসরায়েলে যদি মুসলমানরা অনিরাপদ থাকে, তাহলে 18% মুসলমান, 20% মুসলমান ইহুদিদের সাথে বসবাস করে কিভাবে? তারা তো করতে পারে না। এ থেকেই প্রমাণিত হয় যে ইসরায়েল মুসলমানদের জন্য সেফ প্লেস। এই বিষয়টা ঠিক হিন্দুদের 18% মুসলমান ইন ইসরায়েল, এটা সিমিলার টু 8% হিন্দুজ ইন বাংলাদেশ। 8% হিন্দু যেভাবে প্রমাণ করে 40% থেকে হিন্দুদেরকে নিধন করতে করতে 8% নামিয়ে আনা হয়েছে, ঠিক একইভাবে ইসরায়েলে 18 বা 20% মুসলমান থাকা প্রমাণ করে যে এইখানে 100% মুসলমান, 98% মুসলমান ছিল, 2% আরব প্যালেস্তাইনিয়ান ইহুদি ছিল। তো বাকি 98 থেকে 20% মাইনাস করলে বাকি মুসলমান কোথায় গেল? এর মানে হচ্ছে তাদেরকেও নিধন করতে 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 দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তো শ্রুতি, আমি এই কথাটি কেন বললাম আজকের এই লাইভে? এই কারণে বললাম যে বাংলাদেশের তথাকথিত মুক্তচিন্তক নামদারি উর্ফে মূর্খ চিন্তকদের চিন্তার অগভীরতা প্রমাণ করার জন্য, এটা আমি নিয়ত করছি আমি বলার জন্য। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? বুঝতে পারছেন তো শ্রুতি? জি জি, বিষয়টা ক্লিয়ার তো? জি। আচ্ছা, এইবার আমি পরবর্তী ভিডিও দেখাই। আমি তো একা। আচ্ছা, এই দেখুন আইনের অপশাসন। মাগুরায় এক ব্যক্তিকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। ও মাই গড, এটা তো 1400 বছর আগের আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো মনে হচ্ছে না? আইয়ামে জাহেলিয়াতের যুগে জ্যান্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। এখন বাংলাদেশে জ্যান্ত আওয়ামী লীগের নেতা কর্মী বা জ্যান্ত কোনো মানুষকে কবর দেওয়া হয়, তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন জ্যান্ত মানুষের গুরুস্থান হয়ে গিয়েছে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কালো আইন করলো নতুন, সেই আইনের ধারায় কিন্তু আমরা তো জানি জুলাই মাস থেকেই তারা আওয়ামী লীগের লোকজনের উপরে মারপিট, অনেক মানুষ মেরেছে, পুলিশ সেনাবাহিনী রাস্তায় যাকে পেয়েছে তাকে মেরেছে। এটাও কিন্তু সেই জুলাই থেকে শুরু। তারপরে যখন আবার আইন করলো ইউনূস যে ওরা কোনো কিছু করতে পারবে না, কার্যক্রম নিষিদ্ধ করলো, সেইটার ধারাবাহিকতা আরো বেশি প্রবল ভাবে তাদেরকে অ্যাটাক করছে। না এখন শ্রুতি, আমি একটা কথা বলছি, আবার রিপিট করি, বাংলাদেশ এখন শুধুমাত্র মরা মানুষের গুরুস্থান হয় নাই, জ্যান্ত মানুষের কবরস্থান বা গুরুস্থান হয়ে গিয়েছে। আপনি কি মনে করেন? অবশ্যই আমরা শুধু এইটা খবরে এসছে বা সে বেঁচে ফিরে মানে তার চোখ দুটা কিন্তু লাল হয়ে রক্ত লাল হয়ে গেছে, মানে কি পরিমাণ তাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, তার আত্মা চোখ দিয়ে বের হওয়ার অবস্থা হয়েছে। তো সে কিন্তু হাসপাতালে আছে অর্ধমৃত অবস্থায়, বাঁচবে কিনা সন্দেহ। তার বয়ানে কিন্তু এই জিনিসটা উঠে এসছে যে তাকে অর্ধমৃত অবস্থায় মাটির চাপা দিয়েছিল। এবং এমন অনেক মানুষ আছে যাদেরকে জ্যান্ত পানিতে ফেলে দেওয়া হয়েছে, পিঠে পাথর বেঁধে ব্যাগের মধ্যে। তারপরে 13-14 বছরের ছেলে তার বাপকে না পেয়ে আওয়ামী লীগ করার কারণে তার সন্তানকে এইভাবে হত্যা করেছে, হাত পা বেঁধে পিঠের মধ্যে স্কুল ব্যাগের ভিতরে পাথর ঢুকিয়ে জ্যান্ত তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এবং এরকম অসংখ্য লাশ আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ছবি দেখতে পাচ্ছি যে তাদেরকে জ্যান্ত হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এরকম কিন্তু অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এটা তো মানে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে চরম লঙ্ঘন হচ্ছে। এটি এই সবকিছুর জন্য এই তারা যেন নিজেদের মানে এই অপকর্মগুলো ফিরিস্তিগুলো কারোর কাছে দিতে না হয়, সেই জন্য তারা জুলাই সনদ করার পরিকল্পনা করছে, যেন এই সমস্ত অপকর্ম তারা ঢেকে ফেলতে পারে কালো পর্দা দিয়ে। হ্যাঁ, জুলাই সনদ করে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়ার, কিছু নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে তাদের মানে প্রতিশোধ নেবে, বুঝছেন? অসংখ্য নেতাকর্মী তো মেরেও ফেলেছে, 30-এর কাছাকাছি হবে, জেলের ভিতরে হত্যা করেছে। বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। হ্যাঁ, সমস্ত সবগুলা জেলের ধারণ ক্ষমতা 80,000। এখন কয়েক লক্ষ মানুষকে জেলে ভরা হয়েছে, তো ধারণ ক্ষমতার বাইরে জেলে এখন মানুষ আছে। তো বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে ক্রিমিনাল, অপরাধী, বুঝতে পারছেন? আর ওরা শুধু ভালো। হ্যাঁ, এইটাই তো। এইগুলো আমি যদি দেখাই তাহলে মানে ইয়ে হয়, ওই এগুলো মানে মানে আমি 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 ডিপ্রেসড হয়ে যাই এগুলো। হাসনাত আব্দুল্লাহ একটা রাস্তায় যে কার্পেটিং তুলে ফেলেছে, একদম কাঁচা রাস্তার কাজ, সে কিন্তু সেটা তুলে বলছে যে এই জনগণের টাকা এইভাবে নষ্ট করা যাবে না, এই কাজ ভালো হয় নাই। অথচ এটা কিন্তু তাদেরই জ্ঞান করার কথা যে এই কাজটা একদম নতুন কাজ। ইউনূস ক্ষমতায় বসার পর নতুন কাজ না হলে সে কার্পেটিং তুলতে পারতো না। তো নতুন কাজ তো নতুন সরকারের হাত দিয়ে দেওয়া, তাহলে নতুন সরকার তো তার নিজের পছন্দ অনুযায়ী মানুষকে দিয়েছে। এগুলো কার্পেটিংটা তুললো, খোঁজ নিয়ে তো দেখা যাবে যে এটা তাদেরই লোক। এই তো টেন্ডারবাজি করতেছে এরা, মানে এরা পদ বাণিজ্য করতেছে। আসিফ মাহমুদ শুনলাম কত লক্ষ টাকার 20 কোটি টাকার বিনিময়ে নাকি কাকে কোন পদে বসাইছে। সরি, ট্রান্সফারের জন্য 20 লাখ নেই। এদেরকে তো শাস্তি দেওয়া উচিত, দে আর ক্রিমিনাল, বুঝছেন? এগুলো তো জঘন্য কাজ করতেছে সারা দেশব্যাপী। জামাতের আমির বলছে যে আমরা নির্বাচন করতে পারি জাতিসংঘের আন্ডারে। তো আপনি কি মনে করছেন তারা জাতিসংঘ পর্যন্ত নির্বাচনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি জামাতের আমির কোন সময় বলতে পারে যে জাতিসংঘের আন্ডারে সে নির্বাচনে যাবে? যখন সে নিশ্চিত হবে যে জাতিসংঘের আন্ডারে নির্বাচনে গেলে পরে তার দল ক্ষমতায় যাবে। আমি আগেই বলেছি, ইউনূসের আন্তর্জাতিক হাতটা এতই লম্বা যে জাতিসংঘের মহাসচিব, মানবাধিকার সংস্থা, মানবাধিকার, বাংলাদেশের মানুষের রক্ত চোষার টাকা সে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বিভিন্ন সংস্থাকে টাকা দিয়ে কিনে ফেলেছে। না, আমি শেষ করে ফেলি। আমি আগে আবার রিপিট করতে হচ্ছে, ইউনূসের আন্তর্জাতিক হাত এতই লম্বা যে সে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে মানবাধিকার কমিশনের সভাপতি থেকে শুরু করে ছোটখাটো কর্মচারী সবাইকে
এই মানে কনভিন্স করে ফেলেছে, বুঝতে পারছেন? না হলে জাতিসংঘের আন্ডারে নির্বাচনে যাওয়ার কথা সাদা শকুন কেন বলবে? নিশ্চয়ই সে নিশ্চিত হয়েছে যে জাতিসংঘকে ইনুস কিনে ফেলেছে, বুঝতে পারছেন? একটা কথা বলেছে যে আমরা বুলেটে না হয় ব্যালেটে, দুইটার একটা যেতে হবে ক্ষমতায়। তার মানে কি? বুলেটে না ব্যালেটে কি? বুলেটে। ও আচ্ছা, তাহলে ব্যালেটে যদি না হয় তাহলে বুলেট দিয়ে যাবে, অথবা ব্যালেট বাক্সে ভোট দেওয়ার সময় বুলেট ব্যবহার করবে। তো আরো সামনে আগাই না শ্রুতি? জি জি জি। আচ্ছা, আজকে আর বেশি কোনো মাল সামান নাই। আচ্ছা, এটাতে কি আছে দেখি। ও আচ্ছা, এইটা প্লে করি একটু। এইটা কি? মাগুরায় জুলাই জঙ্গির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করলো আর্মি। আচ্ছা, প্লে করি। ক্যাম্পেইনে আসার, এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল, সে বিএনপির ছায়াতলে ছত্র ছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই 2000 টাকা 1500 টাকা বা মোটরসাইকেলের তেল ইয়া করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগের দিন নিয়ে আসা হয়েছে। তো এটা একটু থামলাম, বুঝতে পারছেন? ওই যে আমি বারবার বলি না যে জুলাই আগস্টের যে চিটিং বিপ্লব হয়েছিল, এই চিটিং বিপ্লবে মানুষদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল। এখন প্রমাণ পাইলেন তো? কি বলছে স্মৃতি, বলেন তো দেখি। বলছে অল্প টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে যায়। সেইটাই তো, এই কারণেই তো ইনুস, তাদের কোনো রাজনৈতিক আদর্শ নাই, যারা মানে রাজনৈতিক আদর্শ নাই, তারা টাকার বিনিময়ে কাজ করে। তো ইনুস তো ঠিকই চাটাম হাউসে মানে তার মনের কথা বলেছিল না? সে বলেছিল টাকা দিয়ে বাংলাদেশের মানুষের ভোট কিনা যায়। এটাও একটু প্লে করবেন, আরেকটা পাঠাচ্ছি। আচ্ছা, আমি প্লে করব, আপনি পাঠিয়ে রাখেন। হ্যাঁ, আওয়ামী লীগ হলেই তাকে আটক করতে হবে। ওসি শাহ আলম, লালমাই থানা। আচ্ছা, ওইটা আলোচনা করার সময় করব, ওইটা প্লে করে ফেলি। হ্যাঁ, তাহলে কি এইখান থেকে আমরা সাম আপ করলাম যে পেট্রোলের পয়সা দিয়ে, ডিজেলের পয়সা দিয়ে বিড়ি সিগারেট একবেলা খাবার দিলে বিএনপির সম্মেলনে শত লোক আসে। হ্যাঁ, সম্মেলনে নিয়ে আসে। এটা তো আমরা প্রমাণ পাইছি। হাস আব্দুল্লাহ উর্ফে হাসনাই উর্ফে খালা মাগুর উর্ফে খালা ফাটা, হুসনাই আব্দুল্লাহ, মানে তার ওই যে এনসিপির মিটিং এ যে মানুষদেরকে জড়ো করেছিল, ওই সময় ঢাকায় কাজের বুয়া টুয়া সবাইকে নিয়ে এসেছিল। একটা কাজের বুয়া বলেছিল না যে কেন এসেছে জানি না, হাসনাত মামা নিয়ে আইছে। তো জানো কি জন্য এসেছে? সে বলেছে মানে এই সরকারের আমলে, ইউনূসের সরকার আমলে যে সন্ত্রাস রাহাজানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এগুলোর প্রতিবাদ করার জন্য এসেছি। বুঝতে পারছেন? আচ্ছা, আর একটু প্লে করি। তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর 5 তলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপর আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, এই ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক, আপনারা, আমরা, পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা কার্টুজ আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে। আচ্ছা, এগুলো দেখানো যাবে না তো? মাগুরা জেলায় জুলাই জঙ্গির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করলো আর্মি। তাহলে বুঝতে পারছেন তো যে এই জুলাই জঙ্গিরা অস্ত্র কোথা থেকে পেয়েছিল? 7.62 বুলেট তারা কোথা থেকে পেয়েছিল? এটা তো আমাদের বুঝার বাকি থাকে না। আর এতে কোনো সন্দেহ নাই এরা হচ্ছে জঙ্গি। আর এই বিভিন্ন জায়গা থেকে তাদের অস্ত্র উদ্ধার করার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে 5ই আগস্ট ছিল একটি জঙ্গি হামলা, এটি কোনো বিপ্লব ছিল না। শ্রুতি, এম আই রাইট অর রং? অবশ্যই, পুরাই তো। এটা তো ইউনূস নিজেই বলেছে, এটা মেটিকুলাস ডিজাইন। আমরা মানে ওরা প্রশংসিত হয়েছে বিদেশিদের কাছে এই ডিজাইনের কারণে। আচ্ছা, এটা নিয়ে আসি। এটা না, ভারতীয় গোয়েন্দা সংস্থার এটা না? আচ্ছা, দেখি এটা নাকি শ্রুতি? ভিডিওটা দেখান, ভিডিওটা গেল কোথায়? দাঁড়ান, ভিডিও দিয়েছেন নি আপনি? আপনি তো উপরে দিয়েছি। হ্যাঁ, ওই যে পুলিশের ভিডিওটা, কল রেকর্ডটা।
পুলিশের কল রেকর্ড দিয়েছেন না? হ্যাঁ, এই যে এটা দাঁড়ান আমি বের করি আগে পুলিশের কল রেকর্ড। এইটা না? আচ্ছা, ওকে, হ্যাঁ গুড। এটা দাঁড়ান আমি এটা প্লে 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 বাটনে যাই। দাঁড়ান আমি প্লে করতেছি। ফরহাদ না রবিউল নামে কি স্বেচ্ছাসেবক এই যে ফরহাদ না রবিউল নামে কি স্বেচ্ছাসেবক একটা আটক করছেন? তার ব্যাপারে কি মামলা ছিল? পলিটিক্যাল মামলা সদর দক্ষিণ রাখি একটা টেলিফোন আইছে আপনি মামলা নেই, আপনি তাকে আটক করলেন মানে কোন হিসেবে? এটা কি পলিটিক্যাল মামলা? পলিটিক্যাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, মানে এতে কি মানে আওয়ামী লীগ থাকলে সব আটক করে দিতে পারে কোন নির্দেশনা? হ্যাঁ, এই নিষিদ্ধ ঘোষিত এরা মিছিল মিটিং করছে এবং বিভিন্ন এখনো যদি এরা মিছিল করে আমরা ধরতে পারি। এদেরকে সংগঠনকে নিষিদ্ধ করছে। লালমাই কি মিছিল হয়েছিল? হ্যাঁ, এদের তো অনেক আগে মিছিল হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে আওয়ামী লীগ হলে আটক হবে, তাই না? না, আওয়ামী লীগ হলেও না, মানে কিন্তু এটা হলো এরা বিভিন্ন মিছিল মিটিং। আজকে আওয়ামী লীগের 25টা বার্ষিকী ছিল, 76তম, বুঝছেন? হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের সাথে গোপনের মিছিল এবং এরা একটা বিভিন্ন একটা সৃষ্টি করার চেষ্টা করছে। এই তথ্য আছে, গোয়েন্দা তথ্য ছিল। এই ঠিক আছে, ভালো থাক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেল। শ্রুতি আপনি বলেন, আপনি তো বলছিলেন এইটা দেখানোর জন্য আমি দেখাইলাম। হ্যাঁ, আপনি কথা বলেন। এই যে আওয়ামী লীগ করলে তাকে ধরতে হবে, মিটিং মিছিল করলে ধরতে হবে, এটা কোন পৃথিবীর কোন রাষ্ট্রে এই ধরনের আইন কখনো কেউ করেছে কিনা আমার জানা নাই। আপনি তো ইন্টারন্যাশনালি সবকিছু দেখেন বা অ্যানালাইসিস করেন, আপনি বলেন তো একটা রাজনৈতিক দলকে, যেই দলটা যেই দেশটাকে স্বাধীনতার ডাক দিয়ে দেশটাকে স্বাধীন করলো এবং আপামর জনসাধারণের সাপোর্ট পেয়ে তারা এই দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে, সেই দেশে আজকে যারা সেনাবাহিনী প্রধান হয়েছে, যারা আজকে উপদেষ্টা পদ পেয়েছে, তারা কি আজকের এই অস্তিত্বের জায়গায় থাকতে পারতো? যারা আজকে উপদেষ্টা বনাম প্রধান উপদেষ্টা হচ্ছে, যারা মেডিক্লাস ডিজাইন করছে, যারা টাকা পয়সা সুইস ব্যাংকে নিয়ে রাখছে, তারা কি এই সুযোগটা পেতো আজকে? আচ্ছা, আমি কোন অধিকারে সে আওয়ামী লীগকেই ধরতে হবে? আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের কারণেই তো আজকে তাদের এই ক্যাবিনেট অবস্থান, তাদের এই জোর করে ক্ষমতায় বসা। এটা যদি আজকে পাকিস্তান থাকতো তাহলে কি তাদেরকে এই ধরনের পদ পদবিতে বসতে সুযোগ দেওয়া হতো কিনা? তারা কোন অবস্থানে থাকতো, যেটা আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আপনি অলরেডি বলে দিয়েছেন কোন অবস্থানে থাকতো। উত্তরটা তারা নিজেরাই জানে, আমি না হয় আমি এটা না বললাম। এই উপদেষ্টা হওয়া তো দূরের কথা, পাকিস্তান যদি থাকতো তাহলে ওই পায়খানার বদনা নেওয়ার মতো তাদেরকে কোনো কাজ দেওয়া হতো না, সোজা হিসাব। আমি এটা বলে ফেললাম। আর ইউনুসও নোবেল পিস প্রাইজ পেত না। 30 লক্ষ বাঙালি আছে, তাদেরকে কোন অবস্থানে রেখেছে? এটা দেখলে তো এটি নিয়ে সেপারেট লাইভ হবে। আজকে যেহেতু সময় কম পারতেছি না, আমি দুঃখিত। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি বলছেন যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করলো, সেই আওয়ামী লীগকে তারা জেল হাজতে ভরতেছে। তো বিষয়টা তো ক্লিয়ার, যারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বা সাধারণ কর্মী বা আওয়ামী লীগের সাপোর্টারদেরকে বিনা অপরাধে জেল হাজতে ঢুকাচ্ছে, তাদের দৃষ্টিতে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সবাই হচ্ছে অপরাধী, তারা হচ্ছে ক্রিমিনাল। ঠিক আছে? কারণ তারা 71-এর স্বাধীনতার পরাজিত শক্তি, তারা ওই সময়টাতে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লড়াই মনে করেছিল এবং এটি রাষ্ট্রীয় তাদের তথাকথিত রাষ্ট্রীয় আইন অনুযায়ী হচ্ছে অপরাধ। তো সেই দৃষ্টিতে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ নামক নাম দিয়ে একটি রাষ্ট্র বানিয়েছে, সেই হেতু তাদের দৃষ্টিতে, ওই দৃষ্টিতে 71 সালের পরাজিত শকুনি দৃষ্টিতে আওয়ামী লীগ অপরাধ করেছে 1971-এ। সুতরাং সেই অপরাধের শাস্তি তারা পেতেই হবে, সাপোর্ট করলেই শাস্তি পেতে হবে। এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা। এই যে জামাত শিবিরের কি পাটওয়ারি নাকি কি জানি একটা বলেছে, 1971 সালের বদলা নিচ্ছি, প্রকাশ্যে বলতেছে। তো এটাই
ওটা আসল কথা। এখন কোন সভ্য সমাজে, আপনি বলেছেন সভ্য কোন রাষ্ট্রে, আমি বলি কোন সভ্য রাষ্ট্রে বা সভ্য সমাজে, হ্যাঁ, একের অপরাধের জন্য অন্যকে হেনস্থা করা যায় না, অ্যারেস্ট করা যায় না, তার বিচারও করা যায় না। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে স্বামী আওয়ামী লীগ করে, তাকে না পেয়ে স্ত্রীকে এবং কুলের বাচ্চাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি মগের মুল্লুক, মবের মুল্লুক, নাকি জঙ্গলি রাষ্ট্র বা জঙ্গলি রাষ্ট্র? আর আওয়ামী লীগের আমি অনেক কর্মীদেরকে জানি, সমর্থকদেরকে জানি, তারা আজকে বাড়ি ঘরে নাই। তারা অনেকেই বলেছেন যে আমরা কোনো অপরাধী করি নাই, শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্ট করতাম, আমাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে, অথবা পুলিশে গিয়ে কোনো অভিযোগ করা হয়েছে, মিথ্যা অভিযোগ করা হয়েছে, পুলিশ এসে আমাদের বাড়িঘর থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, অথবা আমাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করতেছে। তো এটি তো মানে আওয়ামী লীগের গঠনমূলক সমালোচনা, আওয়ামী লীগ নিয়ে গঠনমূলক সমালোচনা করলো, বিভিন্ন দোকানপাট ভেঙে ফেলা হয়েছে, দোকানদারদের উপরে কোপাকুপি দাউনিয়ে করা হয়েছে বিভিন্ন জনসম্মুখে। আর একটা ভিডিও ফুটেজ দেখাই আমি, শব্দই কেউ উচ্চারণ করতে পারে না। তাহলে একটা দলকে বা একটা বিশাল একটা জনগোষ্ঠীকে যদি এইভাবে কোণঠাসা করতে থাকে, তাহলে তো একটা জনবিস্ফোরণ হবেই নিশ্চিত। তারা চাচ্ছে যে একটা জনবিস্ফোরণ হোক, তারা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাচ্ছে, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র লুট করা, অস্ত্র জমা আছে, পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হয়েছে, বিস্ফোরক দ্রব্য পাঠানো হয়েছে, তাদের এখন শক্তি অনেক বেশি। হ্যাঁ, এবং থানা লুটপাট করেছিল। আচ্ছা শ্রুতি, আরেকটা ভিডিও ফুটেজ আমি দেখাই, এটার উপর আপনি আলোচনা করবেন। আমি এটা দেখাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার, হ্যাঁ, একটু দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, ওই আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী ইউনূস নিজে। সে তো এই সমন্বয়কদের সাথে কথা বলতো, এটা তো সমন্বয়করাই বলছে, এমনকি 1 আগস্টও কথা বলেছে। তারা কর্মসূচি দিয়েছিল 6 আগস্ট, ইউনূস কথা বলে সেই কর্মসূচি 5 আগস্ট নিয়ে এসেছে, কারণ 6 আগস্ট তার ওই ট্যাক্স ফাঁকি দেওয়া মামলা রায় দেওয়ার কথা ছিল, কাজে সে আগে ভাগেসটা নিয়ে এসেছিল, এটা অস্বীকার করতে পারবে না। আচ্ছা, যতগুলি হত্যাকাণ্ড। আচ্ছা শ্রুতি, এটাই ছিল লাস্ট ফুটেজ। এটা তো আমার বক্তব্য, আমি তো সেদিন থেকেই বলতেছি যে এটা 6 তারিখে, এটা 5 তারিখে কেন করলো? নিশ্চয়ই তার মামলার জন্য করেছে, মামলা থেকে বাঁচার জন্য। এটা আমি সেদিনই বলেছি, কিন্তু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন একই কথা। এটা যারা সচেতন ব্যক্তি, সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কে, তারা প্রত্যেকেই এই কথাটা স্বীকার করতে বাধ্য। এবং আমরা এই যে আরেকটা জিনিস দেখেন, হিসাবটা 6 থেকে যে 5-এ নিয়ে আসলো, সেই জন্য কিন্তু শেখ হাসিনার নামে মামলা দেওয়া কোনোভাবেই রাইট নেই। কারণ হচ্ছে তাদেরই পরিকল্পিত একটা, মানে কি বলে, মার্চ টু ঢাকা, তাদেরই লং মার্চ, এবং গণভবনের সামনে তারা লং মার্চ করবে, সেটা কিন্তু তারাই একদিন আগে নিয়ে আসছে। তার মানে তাদেরটা পরিকল্পিত ছিল। এবং ওই সময় আওয়ামী লীগ আর ছাত্রলীগ যদি বলেন যে এখন যে জুলাই হত্যার জন্য মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে যে মামলা দেওয়া হয় কিভাবে, কোন যুক্তিতে, তারা তো অপ্রস্তুত ছিল। তারা যদি মাঠে থাকতো তারপরেও তারা অপ্রস্তুত ছিল, কারণ তারা হুট করে রাতের বেলায় ঘোষণা দিয়েছে যে আমরা 6 না 5-এ আমরা লং মার্চ করব, গণভবনের দিকে যাব। তাহলে এই অপরাধটা তো তাদেরই, কারণ তারাই একদিন পরেরটা আগে নিয়ে আসছে, এবং তারাই পরিকল্পিতভাবে এই শুটিং নাটক সাজিয়েছে। এবং এমনও দেখেছি পুলিশ ফায়ার করছে মানে আকাশের দিকে, বাতাসের মধ্যে, উপরের দিকে, যেন ভয়ে মানুষ দূরে সরে যায়। সেই পুলিশের পিছনে দাঁড়িয়ে কেউ ভিডিও করছে, অত্যন্ত পাওয়ারফুল ক্যামেরা দিয়ে বহু দূরে, হঠাৎ করে কেউ শুয়ে পড়তেছে। মানে বোঝানো হচ্ছে সেই 100 বা হাজার হাজার মানুষের ভিতরে অনির্দিষ্ট ভাবে একজনকে গুলি করে যে কোনো মানুষ মারার জন্য এই গুলিটা করা হয়েছে। তো পুলিশ তো গুলি করছে একসাথে আকাশের দিকে 4টা-5টা করে, তাহলে 4-5টা মানুষ তো পড়ে নাই, দেখাচ্ছে একটা মানুষ পড়ে যাচ্ছে। এই ভিডিও ক্লিপগুলো ভাইরাল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল সেই সময়। মানে এটা একটা মেডিকুলাস শুটিং ছিল আর কি। এগুলো আবু সাইদকেও পুলিশ হত্যা করে নাই, এগুলোর রিপোর্ট আমাদের কাছে এসেছে, আমরা জানি। মুগ্ধকেও বসে বসে আমি একটু শেষ করে বলি।
শফিকের একটা ভিডিও ফুটেজ আপনাকে দিয়েছি, দেখেন তারা আচ্ছা ঠিক আছে, আমি কেন দেখাবো। তাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে। আচ্ছা আমি একটু ওই এটা নিয়ে সে খুব প্রতিবাদ একটু শেষ করে ফেলি, এখানে আমি সাম আপ করে ফেলি। এই যে শেখ হাসিনা বলেছেন যে এটি ছিল তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ এবং ইনুসের সাথে সব সমন্বয়কদের যোগাযোগ ছিল। ইনুস একটা চরম লেভেলের প্যাথোলজিক্যাল লায়ার। সে বলে থাকে আমি কিছু জানতাম না, কিচ্ছু জানি না, আমাকে হঠাৎ করে তারা নিয়ে এসেছে। ইনুস ফ্রান্সে থাকা অবস্থায় সবকিছু জানতো। এটি মাঠে হাড়ি ভেঙে দিয়েছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওতে বলেছে আমি একটু $29 মিলিয়ন ডিপ স্টেট থেকে যে আসলো, ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনার কথা এই কথাটা প্রকাশ করেছে। আচ্ছা শ্রুতি শেষ করে ফেলি। পিনাকি ভট্টাচার্য বলেছে যে সে এবং সমন্বয়করা ইনুসকে ফ্রম টাইম টু টাইম জানিয়েছে যে তাদের প্ল্যান কি কি। সে বলেছে আমাদের প্ল্যান ছিল, সে বলেছে ইনুসকে আমরা ফোন করে, ইনুস স্যারকে আমরা ফোন করে বলেছি আমাদের প্ল্যান ছিল 4টা, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। ইনুস স্যার আপনাকে আমরা বলি নাই প্ল্যান ডির কথা। প্ল্যান সি সাকসেসফুল না হলে প্ল্যান ডি ছিল বাংলাদেশের শিবিরের তথাকথিত শিবিরের ছাত্র জনতারা আর্মির সামনে বুক পেতে দেবে। আর্মি যদি প্ল্যান সি ছিল, আর্মি যদি গুলি করে তাহলে মারা যাবে, আন্দোলন আরো চাঙ্গা হবে। আর যদি এতেও কাজ না হয় তাহলে প্ল্যান ডি ছিল শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের সকল মন্ত্রী, সাংসদ, আমলা, এলিট এদের উপর জঙ্গি হামলা চালিয়ে এদেরকে হত্যা করা। আমি শেষ করে ফেলি। এটা ছিল প্ল্যান ডির অন্তর্ভুক্ত। এই প্ল্যান এ, বি, সি, ডি আগিয়া কাপড়ে চুপড়ে ভরাই দিছি, পায়খানা করে কাপড়ে চুপড়ে ভরাই দিছি, কাপড়ে চুপড়ে ভরে দিছি। এই সবগুলো ভরে দেওয়ার প্ল্যান ইনুসকে টাইম টু টাইম জানানো হয়েছিল। সুতরাং ইনুস ছিল মাস্টার মাইন্ড, বুঝতে পারছেন? আসল মাস্টার মাইন্ড ছিল ইনুস। এটাই তার মানে ইউনুসের সাথে তাদের একটা চুক্তি হয়েছিল যে আমরা এই প্ল্যানগুলো এসে জানতো, ইউনুস শুরু থেকে জানতো। আচ্ছা আরেকটা ফুটেজ আপনি বলছিলেন প্ল্যানগুলো তারা এক এক করে বাস্তবায়ন করবে, এটা তাদের সাথে চুক্তি ছিল। এই কারণে তাদের সাথে সাংকেতিক ভাবে কথা বলতো, কারণ ইউনুস জানতো এ প্ল্যান কি, বি প্ল্যান কি, সি প্ল্যান কি, এগুলো সে জানতো, তারই তৈরি করা। সেজন্য তাদের ওই মানে ভেঙে ব্যাখ্যা করে কথা বলতে হয়নি। আচ্ছা আমি এটা শেয়ার করি, হ্যাঁ আপনার শেষেরটা না, আর বেশিক্ষণ থাকবো না। শফিকের ভিডিওটা দেখান। এইটা না শফিকের, এটা আচ্ছা দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ ওইটা নিয়ে আসেন, শেয়ার দেন। এটা হচ্ছে শেষেরটা। কোনটা? হ্যাঁ অস্ত্র ধরা পড়েছে যেটা, এইটা না? এটা হচ্ছে অস্ত্র ধরা পড়েছে। ওই যে আমরা যে ভিডিওটা দেখালাম ওইটারই একটা পোস্ট, আপনার ভিডিওটা দেখেন। এর উপরে ভিডিও কোথায়? এইটা? ও আচ্ছা এইটা না? হ্যাঁ আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এটা দাঁড়ান, এটা শেয়ার দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে শেয়ার দিচ্ছি, দাঁড়ান। সাউন্ড আসতেছে না কেন? শেয়ার হয়েছে তো। ও আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান, আমি এই স্পিকারটা দেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আমি দিচ্ছি, এক মিনিট। হ্যাঁ প্লে করেন, প্লে করতেছি। কি হলো? হ্যাঁ প্লে হয়নি। জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা, এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। আপনার এটা তো আপনার ইচ্ছা, ঠিক না? আপনি একজনকে জঙ্গি বলা মানে কি? এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে। আচ্ছা শুনেছেন তো, শ্রুতি শোনা গেছে? এখন তো তোদেরকে জঙ্গি, তোমরা জঙ্গি তো জঙ্গিকে জঙ্গি বলা হবে না কেন? আর ডাস্টবিনকে তো ডাস্টবিনই বলতে হবে নাকি? আমার না এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এক হচ্ছে তাদেরকে জঙ্গি বলা যাবে না,
আরেক হচ্ছে অনুসূচনার কথা কেন বলা হলো এবং ক্রস ফায়ারের কথা কেন বলা হলো, এই তিনটা কিন্তু কিওয়ার্ড আছে। এখন আপনাকে আমি প্রশ্ন করি দর্শকদের পক্ষ থেকে যে অনুসূচনার কথা এখানে কেন আসলো, কিসের অনুসূচনা চায় তারা? ইউনূসের পায়ে ধরে ক্ষমা চাওয়া? তারা নিজেরাই করবে। হ্যাঁ, অনুসূচনা তো তারাই করবে নাকি? অনুসূচনা কেন করবে? শেখ হাসিনা মামলা কেন মওকুফ করলো না, কর মওকুফ করলো না, জনগণের টাকা কেন তাকে মেরে খাওয়ার সুযোগ দিল না, সেটা এটা ভেঙে বলে না কেন তারা? আমার কথা হচ্ছে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে, মানে জঙ্গি বলাতে তারা খুব বিব্রত। আরে তোমরা জঙ্গিবাদ দেশে কায়েম করতেছো, মার্চ ফর খিলাফত করতেছো, জঙ্গিদেরকে নিয়ে শাসক ক্ষমতায় বসে আছো, তো তোমাদেরকে জঙ্গি বলবে না তো কি বলবে? ইসলামী ছাত্র শিবিরকে 1913 সালে পৃথিবীর 3 নাম্বার জঙ্গি সংগঠন হিসাবে স্থান দেওয়া হয়েছিল। তো আজকে তো সবাই ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররাই তোমাদের সাথে আছে, এরাই তো এই জঙ্গি মুভমেন্ট করেছিল। তো যে পৃথিবীর 3 নম্বর জঙ্গি ছাত্র সংগঠনের ছাত্রদেরকে নিয়ে তোমরা ক্ষমতায় বসে আছো, ভাগাভাগি করতেছো, তো তোমাদেরকে জঙ্গি বলবে না তো কি? তোমাদেরকে কি ফিরিঙ্গি বলবে নাকি? হ্যাঁ, আব্বু বলবে তোমাদেরকে, তোমরা তো জঙ্গি। ক্রস ফায়ারের কথাটা একটু বুঝায় বলেন যে তারা ক্রস ফায়ারের যে মরবে এইটা তারা ফিল করছে, কিন্তু এই জন্যই সে ভয়ে এই কথাটা বলছে। হ্যাঁ, তাদের পায়ের তলায় মাটি নাই, সেটাই একদম। তারা ক্রস ফায়ারের জঘন্য অপরাধ করেছে, এটা তারা ফিল করছে। অনেকেই তো আমরা সমন্বয়কদেরকেও বলতে শুনেছি যে ইনকিলাব মঞ্চের যে ছেলেটা সেও বলছে আমরা তো মানুষ মেরেছি, পুলিশ মেরেছি, তারপরে আমাদেরকে যা খুশি তা করিয়েছেন, আমাদের তো ভিসা পাসপোর্ট ভিসা নেই যে আমরা বিদেশে চলে যাবো, তাহলে শেখ হাসিনা আসলে আমাদেরকে ছাড়বে না। হ্যাঁ, জানি আমরা এইগুলো। তারপর আরেকটা দেখেন, লিংক দিয়েছি, এই যে নরসুন্দরকে মারার যে ভিডিওটা, এটা একটু প্লে করেন, এখানে কিছু বিষয় বুঝার আছে। কি দাঁড়ান আমি একটু যাই, লিংকটা দেখেন, আমি শো করেছি, ওই যে শফিকের ভিডিওর উপরেই লিংকটা। আচ্ছা, কথা বলতে থাকেন, দেখি আমি পাই কিনা, দাঁড়ান একটা মিনিট। আপনার ইনবক্সেই দেওয়া আছে। আচ্ছা, এরা যে পরিমাণ অপরাধ করছে, আবার যে পরিমাণ বোঝাচ্ছে, মানে বুঝা কোনটা শ্রুতি, এইটা নাকি এইটা? হ্যাঁ হ্যাঁ, না শফিকের উপরেরটা? হ্যাঁ, শফিকের উপরেরটাই। হ্যাঁ, উপরেরটাই। শফিকের উপরেরটা কি ফেসবুকের এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা। হ্যাঁ, নরসুন্দরকে মারছে এটা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটা মিনিট, আমি এটা শেয়ারে নিয়ে আসি, দাঁড়ান। ভয়ঙ্কর অবস্থা। দাঁড়ান একটা মিনিট। আচ্ছা শ্রুতি, এটা বাদ দিলাম। আর মানে এরা কি মানুষ আসলে? হ্যাঁ বলেন তো দেখি, জঘন্য অবস্থা। একজন বয়স্ক মানুষকে এইভাবে পিটাচ্ছে। আরে ভাই, উনি অপরাধ করলে তাকে পুলিশের হাতে তুলে দাও। সমস্যা হবে না না, আপনি এটা মানে সেটাই, মারামারিটা তো আমরা দেখিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার বলুন আপনি এটার উপর কি বলবেন? দেখলেন তো কত বয়স্ক একটা লোক, 80-র কাছাকাছি বয়স, এই লোকটাকে নাকি ফাঁসিতে ঝুলাবে। লোকটা তো কিছুদিন ফাঁসিতে ঝুলাক, অসুবিধা নাই, ফাঁসিতে ঝুলাক। আদালত যদি বাংলাদেশের আইন অনুযায়ী তাকে ফাঁসিতে ঝুলানোর হুকুম দেয় তাহলে আদালত দিবে, জনগণ কেন তাকে মারবে?
এটা তো জনগণ যে তাকে পিটাচ্ছে, এই পিটানোর কারণে এই জনগণকে প্রত্যেকে দাড়ি টুপিওয়ালা, তারা কি আল্লাহর কাছে আমার কথা শুনুন, তাকে তো ফাঁসি দেওয়া হবে সে যদি অপরাধ করে থাকে, কিন্তু যারা আইন হাতে তুলে নিয়ে তাকে যে মারধর করলো, এটা তো আইন বিরোধী কাজ, এর জন্য তাদের কি শাস্তি হওয়া উচিত না? সেটাই তো আমি বলছি, যারা নিজের হাতে আইন তুলে নিয়ে এই লোকটার উপরে আঘাত করলো, তার ছেলেটা বারবার মাফ চাচ্ছে যে মাফ করে দেন, কিন্তু মাফ করে নাই, শেষ পর্যন্ত জেলের ভিতরে নিয়ে আটকালো, এবং তার পূর্বে যে গায়ে হাত তুলে, এটা তো আমরা কখনো জানতাম না যে এই ধরনের কাজ করা যায়। আমরা জানতাম যে কোনো মানুষকে একটা চোর ডাকাত ধরলেও তাকে কিন্তু আইনের হাতে দিতে হয় এবং তার উপরে মব করতে হয় না। এই দৃশ্যটা আমি ছোটবেলায় 2001 থেকে 6 সালের যে সরকার ব্যবস্থা ছিল বিএনপি সরকারের আমলে, সে সময় কিন্তু আমাদের গ্রামে আমি এই ধরনের মব লিঞ্চিং এগুলো দেখেছি, তখন কিন্তু এগুলো হয়েছে। এটা কি আসলে বিএনপির জনপ্রিয় কালচার কিনা, ওদের কি সবচেয়ে জনপ্রিয় একটা মানে সিস্টেম কিনা, জামাতের এটা সবচেয়ে জনপ্রিয় সিস্টেম কিনা আমি জানি না, তারা কি আইন ভঙ্গ করতে মজা পায় মনে হয়? জঘন্য, এটা বর্বরতা। তো শ্রুতি, আমরা তো আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, প্রায় 50 মিনিটসের হয়ে গেছে, আপনি কি লাইভ এন্ড করে দেবেন? ঠিক আছে, এন্ড করে দেন। তো আপনি শেষ করে দেন আপনার শেষ বক্তব্য দিয়ে। বক্তব্য এটাই যে দেশের যে প্রান্তে আছেন প্রত্যেকে প্রতিবাদ জানান যে এই ধরনের মব লিঞ্চিং এবং এই কালো আইন কটূক্তির নামে আমরা যখন জানতে চাই কি কটূক্তি করেছে, অনেক সময় দেখা যায় যে কটূক্তির বাক্য এমন ছিল যে এটা বাস্তব সত্য, এবং এগুলা তারা হুজুরাও বলে, কিন্তু হুজুরা ওয়াজে বললে সমস্যা হয় না, কিন্তু যখন কোনো পাবলিক বলে তখন তার উপরে বিপদ নেমে আসে, একই কথা। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো যে সত্য যাচাই না করে একটা মানুষের উপরে আক্রমণ করা বা সত্য যাচাই করার পর যদি সেটা সঠিক হয়, তাহলে আইন সবার জন্য সমান হওয়া উচিত। শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করলে তার উপরে বিচার হবে, আর ইসলাম ধর্মের কেউ বয়ান করার সময় নিজেই ইসলামকে ছোট করে কথা বলতেছে, তখন তার বিরুদ্ধে কোনো বয়ান হবে মানে আইন হবে না, তার বিরুদ্ধে কোনো জেল জরিমানা হবে না, এটা তো হতে পারে না। অনেক হুজুরাই ওয়াজের নামে মিথ্যা হাদিস, মিথ্যা আয়াত, মিথ্যা ফতুয়া বর্ণনা করে থাকেন, যেগুলো সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং ইসলামকে ছোট করে এবং ধর্মকে মানে সস্তা করে ফেলে, হাস্যকর করে ফেলে। তো তাদের বিরুদ্ধে তো আমরা অ্যাকশন নিতে পারি না, তারা যা বলে মিথ্যা বলে সেটাকেই আমাদেরকে শুনতে হয়, মানতে হয়, এবং তাদেরটার সাথে সাথে হ্যাঁ বোধক শব্দ ব্যবহার করতে হয়, যে একটা সহমত পার্টি গঠন করতে হয়। তো তারা ভুল করলে সেটা ভুল ধরা যাবে না, তারা যা বলেছে সেটা হুবহু আরেকজন বলতে পারবে না, কারো মাইন্ডে লাগলে সেটা হয়ে যাবে কটূক্তি। এই কটূক্তিমূলক যে আইন করা হয়েছে এটাই আসলে বাতিল করা উচিত। কোনো কটূক্তির ব্যাপারে কোনো আইন থাকবে না, কারণ কটূক্তি দিয়ে কখনো ধর্ম নিয়ন্ত্রণ করা যায় না, যে কে কটূক্তি করল তাকে পিটায় ধর্ম, বরঞ্চ ধর্মের আরো ক্ষতি হয়, ধর্মের প্রতি মানুষের আতঙ্ক সৃষ্টি হয়, ধর্ম থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, এটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি চাইবো যে যারা ধর্মের আসলেই ধর্মটাকে শ্রদ্ধা করে বা ধর্মটাকে আঁকড়ে বেঁচে থাকতে চান, যারা মানে ধর্মের ভিতরে যারা ধর্মটাকে পরিপূর্ণভাবে মানে প্র্যাকটিস করে, তারা যে সবাই খারাপ আমি সেটা বলবো না। অনেক মানুষ আছে, অনেক ইমানদার মানুষ আছে, ভালো, তারা আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে তাহলে এই ধরনের অপরাধ করা আসলে তাদের সমুচীন নয় আমি মনে করি। আল্লাহর উপরেই ছেড়ে দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি তার সমাজে অন্য কোনো মানুষের হক মেরে না খায় বা অন্য কোনো মানুষকে আঘাত না করে বা অন্য কোনো মানুষের শান্তি নষ্ট না করে, তাহলে তার বিরুদ্ধে কেন আইনের বিচার হবে বা একটা কথার জন্য? এটা আমি মনে করি না যে এই ধরনের আইন থাকা উচিত, এটা বাতিল করা উচিত। এবং পৃথিবীর সব জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তিকে এই অমানবিক কুচক্রী নিয়ম এবং এই আইনের বিরুদ্ধে কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত। সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে, সবাইকে জেগে উঠতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে যে এই ধরনের বিষয় নিয়ে যেন কোনো প্রকার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং কটূক্তি আসলে করাও উচিত না, সত্যিকার অর্থে যেটা আমি বলি যে কারো ধর্ম নিয়ে কাউকে ছোট করে কথা বলা উচিত না,
এবং যদি কেউ না বুঝে বলেও ফেলে তাকে বুঝিয়ে বলা উচিত, তাকে তার গায়ে হাত দিয়ে তাকে জেলে দিয়ে এইভাবে ভয় সৃষ্টি করে না, এইভাবে মানুষের দূরত্ব সৃষ্টি হয়। ধর্ম এমন হওয়া উচিত যেন সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে এবং সবাইকে একই সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারে, একটা সম্পর্ক থাকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ। তো ধন্যবাদ আমান ভাই যুক্ত হয়েছেন এবং আমাকে মূল্যবান সময় দিয়েছেন, এবং দর্শকদের যারা দেখছেন দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।